আরপি রিড উইথ লার্নের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আমার ক্লাস 2 এর ছাত্রছাত্রীরা, তোমরা তো অবশ্যই জানো এর আগে আমি কিন্তু তোমাদের অষ্টম পাঠ অর্থাৎ তোমাদের দ্বিতীয় পরীক্ষার সিলেবাস অনুযায়ী, যেটা তোমাদের দ্বিতীয় পর্বের মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ যে পাঠগুলি রয়েছে, যে চ্যাপ্টারগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে বিশেষত অষ্টম পাঠ, সেটা কিন্তু আমার আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। তো আমি এই পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের মুখে মুখে বিভিন্ন প্রশ্ন উত্তরও আলোচনা করে দিয়েছিলাম যে কিভাবে হতে পারে। তো সেই প্রশ্ন উত্তরগুলো যাতে তোমরা অতি সহজভাবে দিতে পারো এবং প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা জানতে পারো, সেটা জানার জন্যই আমি তোমাদের কাছে আজকের একটি নমুনা প্রশ্নপত্র এনে হাজির করেছি। এটার মাধ্যমে আমি তোমাদের পড়ে শোনাবো যে কি রকম প্রশ্ন হতে পারে এবং তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেবে। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। তো এখানে দেখো, আমরা যে অষ্টম পাঠ অর্থাৎ সহজ পাঠ বইয়ের যে অষ্টম পাঠ আমি তোমাদের যে এর আগের ক্লাসে পড়িয়েছিলাম, তাতে তোমরা আরমানি, গির্জের, ইস্পাতের, বিস্তর এই বিভিন্ন বানানগুলি আমি পড়ে তোমাদের শুনিয়েছিলাম, তোমরা শুনেছিলে, কিন্তু এগুলোর এক একটি মানে রয়েছে। সেই মানেগুলো আজকে আমি তোমাদের জানাবো। যেমন দেখো, আরমানি মানে কিন্তু আর্মেনিয়া দেশ বা জাতি সম্পর্কিত, মানে একটি আর্মেনিয়া দেশকে কিন্তু আরমানি বলা হয়। এখানে দেখো গির্জা মানে খ্রিস্টানদের উপাসনার মন্দির, তোমরা তো নিশ্চয়ই জানো। মুশকিল মানে কি? বিপদ। নিশ্চিন্ত মানে কি হবে? চিন্তা ভাবনাহীন। বিস্তর মানে অনেক বা প্রচুর। স্থায়ী মানে স্থিতিশীল। পালঙ্ক মানে যে মূল্যবান গদি যুক্ত খাট, সেটাকেই পালঙ্ক বলা হয়। তো নিশ্চয়ই তোমরা এই শব্দ অর্থগুলো জানলে, বিভিন্ন শব্দের যে অর্থগুলো হয়। তো এবার আমি চলে আসছি আমার পরে। দেখো এখানে ক নম্বর দিয়ে আছে মুখে মুখে উত্তর দাও, অর্থাৎ অষ্টম পাঠ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের মুখে মুখে প্রশ্ন করব এবং উত্তরটাও আমি তোমাদের বলে শোনাবো। যেমন ধরো, প্রশ্নটা এখানে দেওয়া আছে, কোন গির্জের কাছে আপিস? তো তোমরা যারা অষ্টম পাঠ ভালো করে সহজ পাঠ পড়ে ফেলেছো বা আমার ভিডিওটা ভালো করে দেখেছো, আমার আগের ভিডিওটা, তারা তো অবশ্যই উত্তরটা জানো যে আরমানি গির্জের কাছে আপিস। তারপরের 2 নম্বরের যে প্রশ্ন, 1 নম্বরের তো এই প্রশ্নটা হলো, এবার 2 নম্বরের যে প্রশ্ন সেটা দেখো কি দেওয়া আছে, পূর্ব দিকের মেঘের বর্ণ কেমন? অর্থাৎ বর্ণ মানে কিন্তু রং। পূর্ব দিকের মেঘের রং কেমন? তাহলে পূর্ব দিকের মেঘের রং কেমন ছিল? ইস্পাতের মতো কালো, তাই তো। এবার 3 নম্বরে কি প্রশ্ন আছে দেখো, সকালের আবহাওয়া কেমন ছিল? মানে সকালের যে পরিবেশ, সকালের যে আবহাওয়া, সেটা কেমন ছিল? সকালের আবহাওয়া কিন্তু রৌদ্র উঠেছিল, সকালে কিন্তু আকাশে মেঘ ছিল না, সকালে রৌদ্র ছিল। ঠিক আছে। তো 4 নম্বর প্রশ্নে দেখো কি লেখা আছে, দেখতে দেখতে আকাশে কি জমেছে? তাহলে দেখতে দেখতে আকাশে কি জমেছিল? দেখতে দেখতে আকাশে কিন্তু বিস্তর মেঘ জমেছে, তাই তো। আমি ঠিক বললাম তো? আচ্ছা। এবার 5 নম্বরে কি আছে দেখো, রান্নার ঠাকুর ঝোলে কি দেবে না? তো তোমরা নিশ্চয়ই জানো রান্নার ঠাকুর ঝোলে কি দেবে না? রান্নার ঠাকুর ঝোলে লঙ্কা দেবে না। 6 নম্বর প্রশ্নে দেখো, কে খাতা ছিঁড়ে দিয়েছে? অর্থাৎ কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছিল? কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছিল? কঙ্কা। ঠিক আছে, তাহলে খাতার পাতা কে ছিঁড়েছিল? কঙ্কা। তো আমি তোমাদের ক নম্বরে যে মুখে মুখে উত্তর দাও, সেটাই প্রশ্নটা এবং উত্তর দুটোই আলোচনা করে কিন্তু শোনালাম। এবার এই খ নম্বরের প্রশ্নতে কি দেখো লেখা আছে, এক কথায় উত্তর দাও, মানে একটা কথাতেই উত্তর দিতে হবে। দেখো 1 নম্বরে কি আছে, পশ্চিম দিকের মেঘের বর্ণ কি রূপ? তাহলে পশ্চিম দিকের মেঘের বর্ণ অর্থাৎ পশ্চিম দিকের মেঘের রং কি ছিল? তোমরা মনে করো, মনে পড়ছে? হ্যাঁ, পশ্চিম দিকের মেঘের রং কিন্তু ঘন নীল। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখেছি দেখো, পশ্চিম দিকের মেঘের বর্ণ কী রূপ? এই প্রশ্নটা যখন করা হয়েছে, উত্তরে আমি লিখেছি ঘন নীল, তোমরাও সেটা লিখবে। 2 নম্বর প্রশ্নে দেখো, কি বেশিক্ষণ স্থায়ী না হলে ভালো? কি বেশিক্ষণ স্থায়ী না হলে ভালো? বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে ভালো। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কাকে খাতা আনতে বলা হয়েছে? তাহলে আমি এখানে কি লিখেছি দেখো, কঙ্কাকে। তাহলে কাকে খাতা আনতে বলা হয়েছিল? কাকে বলো তো? কঙ্কাকে, অবশ্যই ঠিক। এবার 4 নম্বরে দেখো, খাতাটি কোন বিষয়ের খাতা? তাহলে কঙ্কাকে মানে ওই দোতলার ঘরের পালঙ্কের ওপরে কোন বিষয়ের খাতা ছিল? বাংলা তো নিশ্চয়ই নয়, বা ইংরাজিও নয়, অঙ্কের খাতা ছিল। তাই খাতাটা কোন বিষয়ের খাতা? অঙ্কের। 5 নম্বরের প্রশ্ন দেখো, খাতাটি কোথায় আছে? খাতাটি পালঙ্কের ওপর। তাহলে খাতাটি কোথায় আছে? পালঙ্কের ওপর।
এবার গ নম্বরে দেখো নিচের ফাঁকা জায়গাগুলোতে উপযুক্ত শব্দ বসাও। তাহলে নিচের ফাঁকা, নিচে 1 নম্বর 1 থেকে 6 নম্বর অবধি কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে দেখো ফাঁকা যে স্থানগুলো আছে তার মধ্যে কিন্তু উপযুক্ত শব্দ বসাতে হবে। তাহলে সেটা কি দেখো, এখানে 1 নম্বরে কি আছে, পূর্ব দিকে মেঘ ড্যাশ মতো কালো। তাহলে এখানে ড্যাশের মধ্যে আমি কি বসিয়েছি, ইস্পাতের। হ্যাঁ, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। 2 নম্বরে দেখো ড্যাশ দিকের মেঘ ঘন নীল। তাহলে এখানে কি বসাবে, পশ্চিম দিকের মেঘ ঘন নীল, আমি এখানে পশ্চিম বসাবো। 3 নম্বরে দেখো সকালে রৌদ্র ছিল ড্যাশ ছিলাম। সকালে রৌদ্র ছিল তাহলে কি ছিলাম, নিশ্চিন্ত ছিলাম। 4 নম্বরে দেখো বাদলা বেশিক্ষণ, বাদলা ড্যাশ স্থায়ী না হলে বাঁচি। তাহলে বাদলা ড্যাশ, তাহলে এখানে লিখবো বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। 5 নম্বরে দেখো উনানের আগুনটা ড্যাশ দাও। তাহলে এখানে কি বসাবো, উনানের আগুনটা উস্কিয়ে দাও। 6 নম্বরে দেখো অঙ্কের খাতাটা, অর্থাৎ অঙ্কের খাতাটি দোতলা ঘরের ড্যাশের ওপর আছে। তাহলে অঙ্কের খাতাটি দোতলা ঘরের কিসের ওপর আছে, পালঙ্কের উপর আছে। ঠিক আছে, তাহলে গ নম্বরে কিরকম প্রশ্ন ফাঁকা পূরণ কেমন আসতে পারে তোমরা দেখো, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরের প্রশ্নতে কি আছে, নিচের বন্ধনীর মধ্যে সঠিক শব্দটির পাশে বাক্সের টিক চিহ্ন দাও। এখানে দেখো 1 নম্বরে কি দেওয়া আছে প্রশ্নটা দেখো, আরমানি গির্জের কাছে দেখো ব্র্যাকেট দিয়ে আছে স্কুল আছে, আদালত না আপিস, কোনটা হবে বলো তো তোমরা, কোনটা হবে? হ্যাঁ, আপিস। তাহলে এই আপিসের পাশে যেই বাক্সটা আমি কিন্তু সেটার মধ্যে টিক মার্ক দিয়েছি, অর্থাৎ রাইট চিহ্ন দিয়েছি। 2 নম্বরে দেখো উত্তর আছে, পশ্চিম আছে, পূর্ব আছে। এইবার এই তিনটের মধ্যে কোন দিকের মেঘ ঘন নীল? তাহলে কোন দিকের মেঘ ঘন নীল? পশ্চিম দিকের মেঘ ঘন নীল। ঠিক আছে, তাই পশ্চিমের বক্সটায় কিন্তু, পশ্চিমের পাশে যে বক্সটা আছে সেটাই দাগ দেওয়া হয়েছে। 3 নম্বরে দেখো ঠাকুর আমার ঝোলে যেন কি লঙ্কা তেল জল না দেয়, কোনটা দেবে না? তাহলে ঠাকুর আমার ঝোলে লঙ্কা দেবে না, তাই এখানে আমি ব্র্যাকেট মানে যেটা বক্স আছে তার মধ্যে কিন্তু রাইট মার্কিং দিয়েছি, লঙ্কার পাশে রাইট চিহ্ন দেওয়া হয়েছে। 4 নম্বর দেখো আপিসের ভাত রুটি না টিফিন এখনো হলো না। আপিসের কি হলো না, আপিসের ভাত হলো না, তাই ভাতের পাশে যে বক্সটা দেওয়া তার মধ্যেই কিন্তু সঠিক যে টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন দেওয়া হয়েছে। 5 নম্বরে দেখো অঙ্কের খাতাটা তেতলা দোতলা না একতলা ঘরের পালঙ্কের ওপর। তাহলে অঙ্কের খাতাটা কোন মানে কতলা, মানে তেতলা দোতলা একতলার মধ্যে কোনটা হবে, দোতলা। হ্যাঁ, দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে। ঠিক আছে, এবার দেখো 9 নম্বরে আছে নিচের ফাঁকা স্থানে বাক্স থেকে উপযুক্ত যুক্তাক্ষর নিয়ে বসে শব্দ গঠন করো। মানে যে শব্দগুলো আছে সেগুলো যুক্ত করেই লেখা আছে এবং এখান থেকে সেটা খুঁজে নিয়ে এখানে বসিয়ে সেটা পূরণ করতে হবে। যেমন দেখো নি মানে একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, তারপরে র আছে, তাহলে আমি এখানে কি লিখেছি, দন্তের শয়তয় আকার দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হলো, দন্তের নয়সী নি দন্তের শয়তয় আকার বয়সূন্য নিস্তার। এবার এখান থেকে পড়ো দন্তের নয়সী নি, তারপরে এখানে কি বসানো হয়েছে দেখো, এখান থেকে এই তালবে শয়চয় হস্যিটা লেখা হয়েছে, দন্তের নয়সী নি তালবে শয়চয় হস্যি ত নিশ্চিত। এবার দেখো হর্ষই আছে একটা ফাঁকা জায়গা, তারপরে ত লেখা আছে, তাহলে এখান থেকে কি লিখবো, দন্তের শয়পয় আকার ত, তাহলে দন্তের শয়পয় আকার বসাবো, তাহলে কি হয়ে যাবে, ইস্পাত। এইভাবে নিস্তার নিশ্চিত এবং ইস্পাত এই তিনটে বানান তৈরি হয়েছে, সেটা এখানে লেখা হয়েছে। এবার এখানে দেখো বয়জা ফলা আছে, আ আছে, হ আছে, আর এখানে কিন্তু কি বসাতে হবে, একটা বক্স দেওয়া আছে, কি বসাবো। তাহলে এখানে যদি আমি দন্তের শয়তয়টা বসাই তাহলে কিন্তু তিনটে শব্দই তৈরি হয়ে যাবে। দেখো যেমন বয়জা ফলা দন্তের শয়তয় ব্যস্ত হবে, আ দন্তের শয়তয় আস্ত হবে, আর হ দন্তের শয়তয় হস্ত হবে। এবার আরেকটি ভালো প্রশ্ন যেটা তোমাদের কাছে আসতে পারে, যেমন এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করতে হবে। যেমন ধরো তোমাদের এরকমটা আসতেই পারে যে 1 নম্বর দিয়ে যেমন আছে কাছে আরমানি আপিস গির্জে, তাহলে এটা কিভাবে সাজাবে, তোমরা কিভাবে সাজিয়ে লিখবে, আগে লিখবে আরমানি, তারপর লিখবে গির্জের, তারপরে হবে কাছে, তারপর লিখবে আপিস, তাহলে আরমানি গির্জের কাছে আপিস, এটা লিখলে। 2 নম্বর প্রশ্নে দেখো আছে অসুস্থ শরীরটা, তাহলে এটা কিভাবে সাজিয়ে লিখবে, তাহলে এটা যখন সাজিয়ে লিখবে উত্তর চিহ্নটা অবশ্যই দেবে। শরীরটা প্রথমে হবে শরীরটা, তালবেশ্বর রয় দীর্ঘি রি র, শরীর টয়কারেটা শরীরটা, তারপর হবে অসুস্থ বানান অ দন্তের শয়সু সু দন্তের শয়থয় অসুস্থ, তারপর হবে আছে আ ছয়কারেছে আছে, তাহলে এখান থেকে কি হলো, শরীরটা অসুস্থ আছে, এটা লেখা হলো এবং সঠিকভাবে সাজানো হলো। 3 নম্বরে দেখো দাও আগুনটা উনানের উস্কিয়ে, এটা তো লাইনটা ঠিক মতো সাজানো নেই, তাই কিভাবে সাজাবো,
এখানে আমরা লিখব উনানের, তারপর লিখব আগুনটা, তারপর লিখব উস্কিয়ে, তারপর লিখব দাও। তাহলে লাইনটা কি হলো? উনানের আগুনটা উস্কিয়ে দাও। আর আমরা সাজিয়ে লিখতে পারলাম। এইভাবেই কিন্তু প্রত্যেকটা অষ্টম পাঠের বাংলা সহজ পাঠ, দ্বিতীয় শ্রেণীর যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা সহজ পাঠ বইটার যে অষ্টম পাঠ রয়েছে, সেখান থেকে যা যা প্রশ্ন এই ধরনের মানে এই রকমেরই যা যা প্রশ্ন আসবে, আমার আজকের আলোচনার মাধ্যমে আশা করি তোমরা মোটামুটি এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা সহজেই দিতে পারবে। তো আমার আজকের এই অষ্টম পাঠের ওপরে যে প্রশ্নের আলোচনাটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে জানিও। আর পারলে একটা তোমাদের যদি কোনো অসুবিধা বা তোমাদের আরও ভালো করে বোঝাতে হয় তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।